হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এ আমরা অলরেডি প্রথম দুটো ইউনিট কমপ্লিট করেছিলাম। আজকে থেকে একটা নতুন ইউনিট তোমাদের শুরু করব, সেটা হলো ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তার ইতিহাস কি, কবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছিল, আর এগুলোর প্রয়োগ কোথায় কোথায় করা হয়, এগুলো সম্পর্কে। তো এর প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আজকের এই ভিডিওতে শুরু করব। এইবার যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো করে জানো তোমাদের সিলেবাসে মাত্র দুটো ইউনিট আছে। একটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হলো ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট তাদের কিন্তু টোটাল 3টে ইউনিট পড়তে হবে। একটা অপারেটিং সিস্টেম, দ্বিতীয়টা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তৃতীয় নাম্বার ইউনিট, যেটা হবে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেই হিসাবে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্স নিজেদের মধ্যে বুঝে নিও যে তোমাদের জন্য এই ইউনিটটা কত নম্বর ইউনিট। তো চলো দেখে নিই আমাদের কি কি এই ইউনিটে জানতে হবে। চ্যাপ্টারের নাম ইন্ট্রোডাকশন টু না অফ হবে ইন্ট্রোডাকশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সবার ফার্স্ট প্রশ্ন আসে, কৃত্রিম বুদ্ধি কাকে বলা হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাকে বলা হয়। বেসিক্যালি দেখো, আজকের যুগে তোমরা এআই এর নাম শোনোনি, এটা হওয়া সম্ভবই না। প্রতিটা ক্ষেত্রে এআই ব্যবহার করা হচ্ছে। তোমরা কোনো ধরনের ছবি জেনারেট করো বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য গুগলের জেমিনি বা চ্যাট জিপিটির কাছেই যাও। এগুলো কি? এগুলো সবই এআই, যে তোমাদেরকে নানা ধরনের পরিষেবা দিয়ে থাকছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে এমন একটি প্রযুক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি তৈরি করতে সাহায্য করে। মানে আমরা যেভাবে কোনো কিছু ভাবি, যে কাজগুলো নিজেরা করি, সেই কাজগুলো কম্পিউটার করবে। এগুলো নানা ধরনের প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু কম্পিউটারকে বোঝানো হয়, মেশিন লার্নিং যেগুলোকে বলে। এই প্রক্রিয়াগুলির মধ্যে হলো কোনো কিছু শেখা, যুক্তি দ্বারা সিদ্ধান্ত উপনীত হওয়া, সমস্যার সমাধান করা, স্বসংশোধন মানে কোনো ধরনের ভুল হলে নিজে থেকেই সেটা সংশোধন করা, এবং ভাষা বোঝাপড়া মানে আমি ইংলিশে কথা বলছি, কম্পিউটার সেটা বুঝতে পারছে। বাংলায় কথা বলে কম্পিউটার কি বুঝতে পারবে? হিন্দি, উড়িয়া, মারাঠি, উর্দু যে ভাষাই হোক না কেন, কম্পিউটার যেন বুঝতে পারে যে আমি কোন ধরনের ভাষায় কথা বলছি। এরপরে বলছে এআই কি কি ধরনের প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে পারে, মানে এআই এর মাধ্যমে কোন কোন ধরনের জিনিস আমরা করতে পারি। সবার ফার্স্ট মেশিন লার্নিং, মানে মেশিনকে শেখানো কোনো কিছু। ডিপ লার্নিং, তারপরে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, এই যেটা একটু আগে তোমরা জানতে পারলে যে ভাষা বোঝা, সেটা। রোবোটিক্স, নানা ধরনের ড্রোন তৈরি হচ্ছে, রোবট তৈরি হচ্ছে, সেগুলো কি রোবোটিক্স এর মাধ্যমে হচ্ছে। কম্পিউটার ভিশন, তারপরে এক্সপার্ট সিস্টেম, নিউরাল নেটওয়ার্ক, আর কি কগনিটিভ কম্পিউটিং। এগুলো কি? এগুলো সবই এআই এর মাধ্যমেই কিন্তু এখন হচ্ছে। এবার এগুলোর মধ্যে বেশ কিছু টপিক সম্পর্কে তোমাদের এর পরের চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু জানতে পারবে, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো সম্পর্কে। এরপরে মানব বুদ্ধিমত্তা। মানব বুদ্ধিমত্তা ইন দ্য সেন্স আমরা যে কাজগুলো করছি আমাদের বুদ্ধি লাগিয়ে, সেটাই হলো মানব বুদ্ধিমত্তা। মানুষের বুদ্ধিমত্তা হলো এমন একটি মানসিক গুণ যার মাধ্যমে মানুষ অতীতের অভিজ্ঞতায় থেকে শেখা, নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া এবং সুবিধার্থে সেই জ্ঞানগুলোকে কাজে লাগানো বা ব্যবহার করতে পারা। মানুষের বুদ্ধিমত্তার মধ্যে কি কি মানসিক দক্ষতা জড়িত, কোন কোন জিনিস আমাদের মধ্যে জড়িত? সবার ফার্স্ট যুক্তি, সমস্যার সমাধান এবং পরিকল্পনা। আমরা কোনো কিছু যুক্তি দিয়ে বুঝি, সমস্যা হলে সমাধান করতে পারি, আর পরিকল্পনা করতে পারি। প্রি প্রোগ্রাম মানে ধরো আজকে বাড়ি গিয়ে আমি কি কি করব, বা আজকে স্কুলে গিয়ে আমাকে কি কি পড়াশোনা করতে হবে, এইগুলো। অভিজ্ঞতা থেকে শেখা, যখন আমরা ছোটবেলায় অঙ্ক করা শিখেছিলাম বা কোনো বই পড়া শিখেছিলাম, তখন আমাদের কি অ আ, তারপরে ABCD 1 2 3 এগুলো তো শেখানো হয়েছিল। এই যে আমরা শিখছি, যত বড় হচ্ছি নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারছি, আমরা আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু শিখতে পারছি। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্স নিয়ে একদম 11 এ ভর্তি হয়েছিলে, হয়তো তোমাদের মতো অনেক স্টুডেন্ট ছিল যারা আগে থেকে কম্পিউটার ব্যবহার করতো, ইউজ টু। কিন্তু অনেক স্টুডেন্ট এমনও ছিল যারা কিন্তু ব্যবহার করতে জানতো না। আশা করি তোমরা এই যে 2 বছর, অলমোস্ট 2 বছর, এখনো হয়নি যদিও, তোমরা অনেক কিছু নতুন শিখেছো, অনেক কিছু নতুন জানতে পারছো। কি করে? কারণ তোমরা কন্টিনিউয়াসলি এই জিনিসটা পড়াশোনা করছো। এবার নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। আমরা যে কোনো সিচুয়েশনে মানুষরা আমরা সেটার সঙ্গে কি নিজের খাপ খাইয়ে নিতে পারি। নিজস্ব জ্ঞান ব্যবহার করে পরিবেশের হেরফের ঘটানো। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আসো। রোদ পড়েছে, এসি লাগাও। সমালোচনা সূচক চিন্তাভাবনা, আমরা সমালোচনা করতে জানি, যেটা কম্পিউটার পারতো না, ইভেন এখন পারে। দ্রুত শেখা ও তা কার্যকরতা, আমরা খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখতে পারি এবং সেটাকে কার্যকর করতে পারি। জটিল ধারণা বোঝা এবং দ্রুত সমস্যার সমাধান করা, আমরা কিন্তু খুব জটিল ধারণাও বুঝতে পারি, আর সেটার মাধ্যমে আমরা কোনো কিছু সমস্যার সমাধানও করতে পারি। এরপরে প্রশ্ন বলছে টুরিং টেস্ট কি? দেখো, টুরিং টেস্ট হলো এক ধরনের বিশেষ টেস্ট যার মাধ্যমে একজন গবেষক বা একজন
বিচারক বলতে পারে যে এআই বা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আছে সেটা কতটা বুদ্ধিমান সেটা, মানে কাইন্ড অফ এটা একটা মেজারিং স্কেল যে সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কতটা বুদ্ধিমান। টুরিং টেস্ট একটি বিখ্যাত পরীক্ষা যা ব্রিটিশ গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং 1950 সালে তৈরি করেছিলেন। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো একটি মেশিনের বুদ্ধিমত্তা এবং মানুষের বুদ্ধিমত্তা সমতুল্য কিনা তা যাচাই করা, মানে মানুষের বুদ্ধি বেশি না মেশিনের বুদ্ধি বেশি সেটা চেক করা। এবার এই টুরিং টেস্টের বর্ণনা কিভাবে টুরিং টেস্ট করা হয় দেখো, এই টেস্টটা কিছু স্টেপে করা হয়। সবার ফার্স্ট স্টেপ যেটা থাকে সেটা হলো 3টে আলাদা আলাদা কক্ষের দরকার হয়, মানে 3টে আলাদা আলাদা ঘরের দরকার হয়। একটি ঘরে কে থাকবে, একজন বিচারক থাকবে যে বিচার করবে আর প্রশ্ন দেখবে আর উত্তরগুলো চেক করবে, এমন একজন বিচারক থাকবে। কিন্তু সে এটা জানতে পারবে না যে তার ডান পাশের ঘর বা বাঁ পাশের ঘরে এআই আছে না একজন মানুষ বসে আছে, অর্থাৎ কোনো কম্পিউটার আছে না একজন মানুষ আছে, সেইটা জানতে পারবে না। অন্যদিকে বাকি দুটো ঘর থাকবে, সেই দুটো ঘরের মধ্যে একটাতে একটা কম্পিউটার থাকবে অর্থাৎ মেশিন থাকবে আর একটাতে একজন মানুষ থাকবে। এবার এই পার্টিকুলার কোন ঘরে কে আছে এটা কিন্তু বিচারক জানে না। তারপরে স্টেপে কি, বিচারক প্রশ্ন করবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেগুলো লিখিত উত্তর মেশিনকে এবং মানুষকে দিতে হবে। এইবার মেশিন আর মানুষ যখন যে উত্তরগুলো দেবে সেই উত্তরগুলো বিশ্লেষণ করবে কে, সেই উত্তরগুলো বিশ্লেষণ করবে এই বিচারক। বিচারকের কাজ থাকবে খুঁজে বার করা যে অ্যাকচুয়ালি রোবট কোনটা। এইবার যে রোবট বা মেশিন বা কম্পিউটার সে যদি তার এআই এর দিক থেকে এতটাই ইন্টেলিজেন্ট হয়ে থাকে যাতে একজন বিচারককে এটা বুঝতে না দেয় যে সে একজন রোবট, মানে তার উত্তর এতটাই কারেক্ট হবে যে বিচারক বুঝতে পারবে না যে রোবট। যদি এই কাজটা করতে পারে রোবটটা, তার মানে এআইটা যথেষ্ট বুদ্ধিমান। তাই দেখো এখানে বলেছে যদি মেশিনটি বিচারককে তার উত্তর দিয়ে বোঝাতে সক্ষম হয় যে সে একজন মানুষ এবং বিচারক সঠিকভাবে শনাক্ত করতে ব্যর্থ হন, তাহলে বলা যায় মেশিনটি টুরিং টেস্টে উত্তীর্ণ হয়েছে। এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দ কি, কোন সালে, কোথায় ব্যবহার করেছিলেন? সবার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই শব্দটি ব্যবহার করেছিলেন আমেরিকান বিজ্ঞানী জন ম্যাকার্থি। কত? 1956 সালে। 1956 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্থ মাউথ কনফারেন্স নামে একটা সম্মেলন হয়েছিল, সেখানে প্রথম এই এআই শব্দটার উল্লেখ করা হয়েছিল। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম প্রধান প্রোগ্রাম কোনটি? এটি কত সালে কারা তৈরি করেছিলেন? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম প্রোগ্রাম ছিল প্রোগ্রামার্স ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম। এই যে এখানে দেখো ইংলিশ বানানটা লেখা রয়েছে প্রোগ্রামার্স, বুঝতে পেরেছো? অ্যাপোস্ট্রফি এস আছে। কত সালে? 1955 সালে। কে তৈরি করেন? অ্যালান ওয়েলসন আর কে হার্বার্ট এ সাইমন নামে দুজন বিজ্ঞানী এটা তৈরি করেছিলেন। এরপর এলিজা আর শেকি সম্পর্কে সংক্ষেপে লিখুন। এগুলো কিন্তু তোমাদের টিকা হিসেবে আসতে পারে। এলিজা আর শেকি এরা দুজনই কিন্তু দুই ধরনের এআই প্রোগ্রাম। কি কাজে? সবার ফার্স্ট এলিজা হলো 1966 সালে জোসেফ উইজেনবাউন্ডের দ্বারা তৈরি একটি চ্যাটবট, যেমন আমরা আজকে গুগল জেমিনি, চ্যাট জিপিটি ব্যবহার করছি। এগুলো কি? এগুলো সব চ্যাটবট। আমরা এখানে টেক্সটে লিখে বা এসএমএস এর মতো ভাবে লিখে আমরা উত্তর পাচ্ছি। এটা ছিল পৃথিবীর প্রথম চ্যাটবট। কত সালে তৈরি হয়? 1966 সালে। এটি এআই এর একটি অন্যতম মাইলস্টোন। এই চ্যাটবট ব্যবহার করে রাখা প্রশ্নগুলি সুন্দর কথোপকথনের মাধ্যমে কিন্তু আমরা উত্তর পেয়ে যেতাম। এরপরে আসে সেকি। সেকি কি ছিল? 1966 সালে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট দ্বারা তৈরি প্রথম মোবাইল ইন্টেলিজেন্স রোবট। মোবাইল ইন্টেলিজেন্স মানে কিন্তু এই আমরা যে মোবাইল ব্যবহার করছি এটাকে বোঝাচ্ছে না, অটোমোবাইল যেটাকে বোঝায়। এই রোবট এআই, কম্পিউটার ভিশন, ন্যাভিগেশন এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে অন্তর্ভুক্ত ছিল, মানে এই কাজগুলো করতে পারতো। আজকের দিনে আমরা যে সেলফ ড্রাইভিং কার বা অটো পাইলট যে কারগুলো দেখতে পাচ্ছি, ইভেন যে ধরনের আমরা ড্রোন দেখতে পাচ্ছি, কোনো ধরনের দেখবে ডিজেআই যে ড্রোনগুলো আছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। ডিজেআই ড্রোন কি করে? যখন আকাশে ওড়ে তার সামনে যদি কোনো ধরনের অবস্টিকেল আসে, কোনো পাখি আসে বা কোনো গাছ আসে, অটোমেটিক্যালি সেটাকে ডজ করে বাইরে বেরিয়ে যায়। কিভাবে করছে? এই সেকি নামে যে কনসেপচুয়াল রোবটটা এসেছিল তার মাধ্যমে কিন্তু করছে। এরপরে আসে স্টুডেন্ট এবং ডেনড্রাল কি তৈরি করেন কারা? এটাও অ্যাজ ওয়েল অ্যাজ দুটো প্রোগ্রাম যেগুলো তখনকার দিনে তৈরি করা হয়েছিল, যেগুলো 1965 সালের দিকে তৈরি করা হয়েছিল। সবার ফার্স্ট স্টুডেন্ট হলো বীজগণিতিক শব্দ সমস্যার সমাধান করার জন্য একটি নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রোগ্রাম, যার কাজ কি ছিল? বীজগণিতের যত ধরনের সমস্যা আছে সেগুলোকে সমাধান করা। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম বেসিক প্রবলেমকে সলভ করতে পারতো, যত সেটা আপগ্রেড হয়েছে আরো অ্যাডভান্স তর কাজ করতে পারতো। 1964 সালে বিজ্ঞানী ড্যানিয়েল বব্রো তৈরি করেছিলেন। এরপরে আসে ডেনড্রাল হলো 1965 সালে তৈরি প্রথম এক্সপার্ট সিস্টেম। এটি রসায়নবিদদের অপহৃত জৈব শনাক্ত করতে সহায়তা করত। এটি তৈরি করেছিলেন এডওয়ার্ড ফেকেনবাম, বুজ ডি বুনান, জসোয়া লেবারবার্গ এবং কার্ল জেরাসি।
কৃত্রিম বুদ্ধিমত্তার সোনালী বছর কাকে বলে? বেসিক্যালি এই যে সোনালী বছর বা গোল্ডেন এরা, এই টাইমটা কি হয়েছিল, এআই প্রচুর পরিমাণে আবিষ্কার হয়েছিল, প্রচুর গবেষণা হয়েছিল, তাই এটাকে সোনালী বছর বলে। 1956 থেকে 1973 সাল পর্যন্ত সময়কালকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বর্ণযুগ বলে গণনা করা হয়। এই সময়টি এআই এর গবেষণা উদ্ভাবকদের জন্য একটি উত্থানকালীন সময় ছিল, কারণ তারা এই ক্ষেত্রে অসাধারণ আগ্রহ অর্জন করেছিলেন। যেখানে সবথেকে বেশি আগ্রহ স্বাভাবিক, সেখানে তো ভালো জিনিস তৈরি হবে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সোনালী বছরের সময় উল্লেখিত আবিষ্কার সম্পর্কে লেখো। এবার দেখো, তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে। বলতেই পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সোনালী বছর কাকে বলে, এবং এই সময়ে তৈরি যে এআই গুলো তৈরি হয়েছিল সেগুলো মাইলস্টোন গুলো তোমাদেরকে বলতে হবে। তো তোমরা এরকম ভাবে একসঙ্গে দুটো উত্তর লিখতে হবে, এটা আর এটা। এবার তোমাদেরকে বলে দিই আমি কৃত্রিম বুদ্ধিমত্তার সোনালী বছরের সময় উল্লেখিত আবিষ্কার সম্পর্কে। সবার আগে পারসেপশন কত সালে? 1958 সালে তৈরি হয়েছিল এটা। বিজ্ঞানী ফ্র্যাঙ্ক রোজেনবার্গ ডেটা থেকে শেখার জন্য একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এর নাম কিছু পারসেপশন, যা আধুনিক নিউরাল নেটওয়ার্কের ভিত্তি। আজকে যেসব নতুন নিউরাল নেটওয়ার্কগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই পারসেপশনের কনসেপ্টে কিন্তু তৈরি করা হয়। তারপরে LISP কি এটা? এর ফুল ফর্ম হলো লিস্ট প্রসেসর। জন ম্যাকার্থি, যিনি প্রথম এআই শব্দটা উচ্চারণ করেছিলেন, তিনি এটা তৈরি করেছিলেন কেন? এআই প্রোগ্রাম লেখার জন্য। একটা সময় এই পার্টিকুলার এআই প্রোগ্রামটা অর্থাৎ LISP প্রচন্ড জনপ্রিয় ছিল। কিন্তু মেশিন লার্নিং শব্দ, আজকের দিনে মেশিন লার্নিং প্রচুর এসে গেছে, কিন্তু এই শব্দটা প্রথম প্রকাশ হয়েছিল কত? 1960 সালে। আর্থার স্যামুয়েল তার গবেষণাপত্রে মেশিন লার্নিং শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এবং দাবি করেছিলেন কম্পিউটার ভবিষ্যতে তাদের যে নির্মাতা আছে তাদের থেকে অনেক গুণ এগিয়ে যাবে। কথাটা কিন্তু একেবারে ভুল বলেনি। একটা টাইম এমন আসবে এআই আমাদের থেকে একটা হিউম্যানকে খুব ইজিলি রিপ্লেস করে দিতে পারবে। ইভেন এখন প্রচুর ফিল্ডে এসে গেছে, যেমন তোমরা ভালো করে জানো এআই এর মাধ্যমে ভিডিও এডিট করা যায় খুব ইজিলি, ফটো এডিট করা যায়। কেন আমি হাইফাই টাকা দিয়ে ফটো এডিটার, গ্রাফিক ডিজাইনার এদের রাখবো? আমি 10টা লোক রাখার থেকে এমন একজনকে রেখে দেবো আমার কোম্পানিতে বা আমার সংস্থায়, যে খুব ভালো করে সেই এআই গুলোকে ব্যবহার করতে পারবে। এরপরে কিন্তু এআই ব্যবহার করতে পারবে এরকম লোকেদের চাহিদা বাড়বে। প্রথম এআই শীতকাল কাকে বলে? শীতকাল মানে যেই টাইমটাতে এআই এর প্রতি আগ্রহ মানুষের কমে যায়, অর্থাৎ গবেষণার প্রতি। কৃত্রিম বুদ্ধিমত্তার একটি কঠিন সময় বলা হয় প্রাথমিক এআই এর শীতকালকে। এই সময়টি ছিল 1974 থেকে 1980 সালের মধ্যে। প্রথম এআই শীতকালের কারণ কি কি ছিল? এই সময় এআই গবেষণা তহবিলে তীব্র ঘাটতি দেখা যায়। সবাই জানো যে এসব করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়, টাকা না থাকলে করা সম্ভব না। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচারের প্রতি আগ্রহ কমে যায়। এর মূল কারণ ছিল জোসেফ লাইটহিল নামে একজন ব্যক্তি, যার একটা বই লিখেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ জেনারেল সার্ভে। এই বইয়ে এমন কিছু তথ্য লিখেছিল যার ফলে প্রতিটা গবেষক বা সাধারণ ব্যবহারকারী যারা এআই এর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল তাদের আগ্রহ কিন্তু অনেকটাই কমে যায় এআই এর প্রতি। কৃত্রিম বুদ্ধিমত্তার পুনরুত্থান কোন সময়ে শুরু হয়? এবার দেখো, সারা জীবন তো নিশ্চয়ই একটার খারাপ দিক থাকে না, সেটা আবার নতুন করে পুনরুত্থান হয়। 1980 সালের পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় এই পুনরুত্থান দেখা যায়। এই সময়কালকে এআই এর উত্থান বা দ্য বুম অফ এআই নামেও কিন্তু পরিচিত বা এআই বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার পুনরুত্থান এই সময় উল্লেখযোগ্য মাইলস্টোনগুলি সম্পর্কে লিখুন। মানে কি কি ইম্পর্টেন্ট জিনিস এই টাইমে ঘটেছিল? সবার ফার্স্ট এক্সপার্ট সিস্টেম R1 1980। এআই শীতকাল কাটিয়ে উঠে R1 নামক এক্সপার্ট সিস্টেম নিয়ে ফেরত আসে। বিশ্বজুড়ে কর্পোরেশনগুলি এই বিশেষজ্ঞ সিস্টেমগুলি বিকাশ এবং স্থাপন করা শুরু করে। সমান্তরাল কম্পিউটার ডিজাইনিং 1981। কি হতো, এর আগে যখন এআই তৈরি করা হতো সেটা প্রসেসিং পাওয়ারের উপরে কাজ করতো, সিপিইউর উপরে কিন্তু ডিপেন্ড করে কাজ হতো। এরপরে বিজ্ঞানীরা ভাবলো যে একটা জিপিইউ অর্থাৎ গ্রাফিক প্রসেসিং ইউনিট, সেটার মাধ্যমে আমরা এআই এর কাজগুলো করবো। তাতে কি হবে, আরো বেশি জটিল ক্যালকুলেশন করা কিন্তু সম্ভব হতো। তার জন্যই বিজ্ঞানী ড্যানি সিলস 1981 সালে জিপিইউর ওপরে ডিপেন্ড করে এআই জেনারেট করা শুরু করে বা এআই তৈরি করা শুরু করে। এগুলো কি করতো, নানা ধরনের গাণিতিক চাহিদা যেসব ছিল বিজ্ঞানীদের মধ্যে সেগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতো। ইভেন আজকের দিনে দেখবে দুটো পার্ট থাকে। এআই তুমি নর্মালি ব্যবহার করতেই পারবে ক্লাউডের মাধ্যমে। তুমি আমি যেসব মোবাইলে অ্যাপগুলো ব্যবহার করছি, গুগল জেমিনি, তারপরে চ্যাট জিপিটি, কি এগুলো সবই কিন্তু ক্লাউড বেস। কিন্তু অ্যাকচুয়াল যদি তোমার কম্পিউটারে বা মোবাইলে লোকালি এআই কে রান করাতে হয় উইদাউট ইন্টারনেট, তাহলে কিন্তু তোমার মোবাইলের প্রসেসরকে যথেষ্ট ক্যাপাবেল হতে হবে, যার জন্য এনপিইউ এসেছে। তোমরা যদি একটু নিজেরা রিসার্চ করো গুগলে গিয়ে, দেখবে জানতে পারবে এনপিইউ একটা প্রসেসিং পাওয়ার যার মাধ্যমে এআই কাজ করে থাকে। এছাড়া আমরা গ্রাফিক কার্ড বা জিপিইউর মাধ্যমে কিন্তু খুব ইজিলি পাওয়ারফুল এআই কেও ব্যবহার করতে পারবো। তো এই সময়কার যেসব উল্লেখযোগ্য মাইলস্টোন ছিল সেগুলো কি? আইবিএম এর ডিপ ব্লু তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারকে হারিয়ে দিয়েছিল 1977 সালে, যা ইতিহাসে একটা নাম তৈরি করে নিয়েছে তার। তারপরে আসলো এলএসটিএম কি ছিল?
এলএসটিএম যে কোনো প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বা এনএলপি বা ভিডিও বিশ্লেষণ করতে পারত, যা এটা খুব বড় রেভলিউশন এনেছিল। এআই এর বর্তমান সময় কোনটি? এই সময়ের উল্লেখযোগ্য আবিষ্কার সম্পর্কে লেখো। এআই এর বর্তমান সময় মানে আজকের দিন, 2011 সালের পর থেকে বর্তমান সময়কালকে এআই এর বর্তমান সময় বলা হয়। একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই বা প্রেজেন্ট এআই। উল্লেখযোগ্য আবিষ্কারগুলো কি ছিল? উল্লেখযোগ্য আবিষ্কার ছিল হলো ওয়াটসন। 2011 সালে ওয়াটসন কে ছিল? ওয়াটসন একটা আইবিএম এর দ্বারা তৈরি এআই ছিল, যা তখনকার দিনের একজন বিশেষজ্ঞ কেন জেনিংসকে জিওপডি কুইজ শোতে হারিয়ে দিয়েছিল। তারপরে গুগল নাও 2012 সালে গুগল কোম্পানির দ্বারা তৈরি হয়েছিল। এটা কি করতো? নানা ধরনের ডেটা কালেক্ট করে এটা প্রেডিক্ট করার চেষ্টা করতো যে ভবিষ্যতে কতটা প্রসেসিং পাওয়ার ব্যবহার হতে পারে বা আবহাওয়া কেমন হতে পারে এগুলো। অ্যালফাগো তোমরা ভালো করেই জানো, গুগলের প্যারেন্ট কোম্পানির নাম হলো অ্যালফাগো 2016 সালে তৈরি হয়, গুগল কোম্পানির দ্বারাই তৈরি হয়েছিল। এরা কি করেছিল? দক্ষিণ কোরিয়ার একজন বিখ্যাত গো খেলোয়াড় যার নাম ছিল কিং স্যাডেল, তাকে পরাজিত করেছিল। এরপরে আসে চ্যাট জিপিটি 2022 সাল। ওপেন এআই এর মাধ্যমে চ্যাট জিপিটি বাজারে সবার জন্য আসে, যারা সবাই ব্যবহার করতে পারে। সাধারণ পাবলিকও, যেমন তুমি আমি সবাই ব্যবহার করেছি, জানি না তোমরা ব্যবহার করেছো না, আমি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করেছি। তো এটা বাজারে আসে যাতে সবাই নানা ধরনের জেনারেটিভ টাস্ক করতে পারে এর মাধ্যমে। এখন তো চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এর মাধ্যমে তুমি ছবিও তৈরি করতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে। যাই হোক, তখন কিন্তু এটা হতো না। এরপরে গুগল জেমিনি আছে, সেটা সম্পর্কে আমি এখানে লিখিনি। গুগল জেমিনি কার? গুগল কোম্পানির নিজস্ব এখন এআই, খুব অ্যাডভান্স ধরনের এআই। সংক্ষেপে লিখুন কি কি? রোম্বা আর কি ওয়াটসন দুটোই হলো এআই এর পার্ট। সবার ফার্স্ট রোম্বা হলো একটি এআই রোবট যা 2002 সালে এসেছিল। এটি ছিল পৃথিবীর প্রথম হোম অ্যাপ্লায়েন্সেস এআই, যার কাজ কি ছিল যে বাড়িতে নিজেই নানা ধরনের বাধা অতিক্রম করে ঘরের মেঝে পরিষ্কার করতো। এই কনসেপ্টে কিন্তু এখন প্রচুর রোবট এরকম এসে গেছে যারা ঘর পরিষ্কার করে দেয়, তোমার শুধু কাজ কি থাকে প্লাগ ইন প্লে করা। এরপরে আসলো কি ওয়াটসন কি ছিল? এটাও একটি এআই প্রোগ্রাম ছিল। এরপরে আসে জেন্স কি, কত সালে এটি আবিষ্কার হয় এবং এর কাজ কি ছিল? জেন্সের পুরো নাম হলো জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। এটি কি করে? এটা নানা ধরনের জেনারেটিভ টাস্ক করে। তোমরা এখন কোনো ধরনের ছবি দিচ্ছ, সেই ছবির উপরে ডিপেন্ড করে তোমরা সেটা একটা আফতার বানাতে পারছো। এই কিছুদিন আগে দেখছি না, ফেসবুকে একটা ট্রেন্ড চলেছিল খুব, মেয়েরা তাদের নর্মাল ছবি দিচ্ছিল, সেটাকে সুন্দর লাল রঙের শাড়ি পরে একটা খুব সুন্দর পোর্ট্রেট তৈরি করে দিচ্ছিল। কে করছে? এই জেনারেটিভ ইঞ্জিনই কিন্তু করছিল। আজকের দিনে যে জেনারেটিভ ইঞ্জিনগুলো যেগুলো আছে বা নানা ধরনের যে এআই এর মধ্যে এই জেনারেটিভ পার্টগুলো আছে, এগুলোর কিন্তু পূর্বপুরুষ এই জেএনসি ছিল। 2014 সালে ইয়ান গুডম্যান এবং তার সহকর্মীরা চালু করেছিলেন। এর মাধ্যমে নানা ধরনের ভিডিও, নানা ধরনের ছবি জেনারেট করা যেত। তো এটাই ছিল আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন। যদি তোমাদের এই টোটাল ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।